পেশেন্টকে চেক করতে হবে। ঠিক আছে স্যার। আসুন। কি আগুন! রঘু, মঙ্গেশ, তাড়াতাড়ি এসো, এখানে আগুন লেগেছে, পেশেন্ট পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি 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 করো, তাড়াতাড়ি। আসুন স্যার, আমি আপনাদের ফোন করেছিলাম। এসব কি করে হয়েছে? বুঝতে পারছি না স্যার, হঠাৎ কি করে পেশেন্টের গায়ে আগুন লেগে গেল। সরুন আপনারা প্লিজ। আচ্ছা ডক্টর, যখন এই আগুনটা লেগেছিল তখন কি এই ঘরে আর কেউ ছিল? না স্যার, কেউ ছিল না। অংশুমান বাবুর বডিগার্ডরা বাইরেই পাহারা দিচ্ছিল। হ্যাঁ স্যার, ডক্টর আসবার আগে সাহেব ভালো মতো শুয়েছিলেন, তারপর উনি দরজা খোলবার সাথে সাথে আগুন লেগে গেল। এটা কি করে হতে পারে? যখন ঘরে কেউ ছিলই না তখন আগুনটা কে লাগালো? নিজের থেকে লেগে গেল আগুনটা? হ্যাঁ, এটা তো শর্ট সার্কিট বলে মনে হচ্ছে না, কিন্তু আগুনটা যেভাবেই লাগুক না কেন আমরা সেটা ঠিক খুঁজে বার করব। অংশু, অংশু, অংশু। স্যার, অংশুমান বাবুর ওয়াইফ আর ছেলে। অংশুর এই অবস্থা কি বাবা, করে লাগলো আগুন? বাবা, ওঠো না বাবা, কি হয়েছে তোমার? প্লিজ প্লিজ নিজেদের সামলান। দেখুন, কিছু সময়ের জন্য আপনারা বাইরে একটু করিডোরে ওয়েট করুন। পঙ্কজ, প্লিজ। প্লিজ বাবা, আসুন। ডাক্তারবাবু, অংশুমান এখানে কোন রোগের চিকিৎসা করানোর জন্য অ্যাডমিট হয়েছিল? কাল রাতে ফুড পয়জনিং এর জন্য ওনাকে আনা হয়েছিল। ওনার বাড়িতে পার্টি ছিল, হয়তো উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছিলেন। আচ্ছা এটা বলো যে ডাক্তারবাবু এই ঘরে আসার আগে আর কেউ এসেছিল এই ঘরে? হ্যাঁ স্যার, দুজন এসেছিলেন। একজন রুম পরিষ্কার করতে এসেছিলেন, আর একজন মহিলা বিছানার চাদর বদলাতে। এই অংশুমানের ঠিকুজি বের করতে হবে। যতদূর আমার মনে পড়ছে এ অনেকগুলো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল। পঙ্কজ, রিধিমা আর অঙ্কিতকে বাড়ি পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার, ওরা খুব কান্নাকাটি করছিল। আচ্ছা সালুকা স্যার, আপনার কি মনে হচ্ছে আগুন কি জন্য লেগেছিল? আমার কথা বাদ দাও সচিন, তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে? সালুকা স্যার, যদি আমরা জানতাম তাহলে আপনাকে কেন ডাকতাম? দেখেছো সারিকা, এরা তো হাত তুলে দিয়েছে। আরে প্রদ্যুমন তো বলছিল তোমরা একদম সুপার লোক। স্যার, আমরা তো শুধু তদন্ত করতে পারি, আন্দাজ করতে পারি, কিন্তু এই সায়েন্সের মাস্টার তো আপনি, তাই না? তা ঠিক আছে, কি ধারণা করছো সেই ধারণাটাই বলো। স্যার, আমাদের এটা মনে হচ্ছে যে এই আগুন লাগানোর পেছনে কোনো মানুষ নয়, বরং কোনো বস্তু, কোনো জিনিস আছে। হতেই পারে, দেখছি। এই ব্যাপার। কি ব্যাপার স্যার? মৃত ব্যক্তির চামড়ার টুকরোয় দু ধরনের কেমিক্যাল পাওয়া গেছে, একটার নাম কোজু আর একটার নাম চেলিংফি। কোজু আর চিলিংফি? এটা কোনো কেমিক্যালের নাম না কোনো চাইনিজ রেস্টুরেন্টের? পঙ্কজ, ঠাট্টা নয়। আর এই দুটো কেমিক্যাল যখন মিশে যায় তখন তৃতীয় কেমিক্যাল তৈরি হয়।
এটা খুব সহজেই আগুন ধরে যায় যদি তাতে একটা নির্দিষ্ট মাত্রায় অক্সিজেন মিশে যায় তাহলে। আর যখনই সালুকে স্যার এই ঘরের দরজাটা খুললেন, এখানের অক্সিজেন লেভেল বেড়ে গেল আর অংশুর শরীর নিজে থেকেই পুড়তে আরম্ভ করলো। তার মানে অংশুমানের বডিতেই কেমিক্যাল হসপিটালের ভেতরেরই কোনো লোক দিয়েছে, ভেতরেরই লোক। দেখুন, আপনারা শুধু শুধুই সন্দেহ করছেন। আমরা পেশেন্টকে কেন মারতে যাব? ডাক্তারবাবু, আমরাও এটাই জানতে চাই যে আপনি কার কথা শুনে এই কেমিক্যালটা ওনার বডিতে লাগিয়েছিলেন। দেখুন, আমি অংশুমান বাবুকে টাচ পর্যন্ত করিনি। আমি প্রতিটা ওষুধ ওনার বডিগার্ডের সামনে দিয়েছি। যদি আপনি না টাচ করে থাকেন তাহলে কে করেছে? কে ওনাকে স্পঞ্জ বাথ করিয়েছে? দেখুন মিস্টার অংশুমান এখানে ফুড পয়জনিং এর জন্য এসেছিলেন। ওনাকে স্পঞ্জ বাথ দেবার তো কোনো প্রশ্নই আসে না। আমি আপনাদের বলছি তো, এখানকার কেউই ওনার বডিতে কোনো রকম কেমিক্যাল লাগায়নি। আচ্ছা, তাহলে আপনি এটা বলতে চাইছেন যে ডক্টর সালুকে আমাদের মিথ্যে বলেছেন? আগে না, আমি সেটা একদমই বলছি না। আমি শুধু এইটুকুই বলছি যে আমি কিংবা আমাদের কোনো স্টাফ ওনার বডিতে কোনো কেমিক্যাল লাগায়নি। দুজন এসেছিলেন, একজন রুম পরিষ্কার করতে এসেছিলেন আর একজন মহিলা বিছানার চাদর বদলাতে। মাই গড, ওই কেমিক্যালটা আবার চাদরে লাগানো ছিল না তো, যেটা অংশুর বিছানায় পাতা ছিল? ডাক্তারবাবু, সমস্ত বেডশিটগুলো কোথায় রাখা হয়? দেখুন স্যার, এখানে সমস্ত রুম নাম্বার লেখা আছে আর সেই রুম নাম্বার অনুযায়ী ওখানকার বেডশিট আর অন্যান্য জিনিস রাখা আছে। থ্যাংক ইউ। স্যার, এটা অংশুমানের রুমের লকার। আরে তুমি ঠিক আছো তো? চলুন বাইরে চলুন। তাড়াতাড়ি বাইরে যাও, ফায়ার এক্সটিংগুইশারটা আছে, নিয়ে আসো তাড়াতাড়ি। দেখো, মনে হচ্ছে যে কিছু কেমিক্যালের মধ্যে রয়ে গেছিল। ঠিক বলেছ সচিন, এবার তো এই লকারটাকে বাইরে বার করতেই হবে। আপনারা প্লিজ একটু পিছিয়ে যান। স্যার, প্লিজ সাবধানে। স্যার, এটা কি হলো? এবার তো একটা তো আগুন লাগলো না। হ্যাঁ পঙ্কজ, আগুনটা শুধু এটাতেই লেগেছিল। এই দেখো, শুধু এই ব্যাগটা পুড়েছে, বাকি সমস্ত জিনিসপত্র একই রকম রয়েছে। এই দেখো। স্যার, তার মানে কেমিক্যাল এই ব্যাগটাতে ছিল আর বেডশিটটাই ব্যাগে করেই আনা হয়েছিল। হ্যাঁ পঙ্কজ, এক্স্যাক্টলি এরকমই কিছু হয়েছে। ডাক্তারবাবু, ইনি সেই মহিলাই তো যিনি অংশুর বিছানাতে ওই চাদরটা পেতেছিলেন? আগে স্যার, শিলা। আমি 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 এসব কিছুই করিনি স্যার। সত্যি বলছি, আমি এই কেমিক্যালগুলোর ব্যাপারে কিছুই জানি না। আমাদের বোকা পেয়েছো তুমি? অংশুবাবুর ঘরের চাদর তুমি পাল্টেছিলে তো? পাল্টেছিলাম, কিন্তু কিন্তু কি? একজন মহিলা আমায় 50,000 টাকা দিয়েছিল আর বলেছিল যে অংশুবাবুর ঘরে ওই চাদরটা পেতে দিতে। সে তোমাকে টাকা দিল আর তুমি টাকাটা নিয়ে নিলে? হ্যাঁ, একবারও এটা ভাবলে না যে এর পেছনে ওর উদ্দেশ্যটা কি? আমি কি করে জানবো স্যার? কেউ এরকম পদ্ধতি বের করবে কাউকে খুন করার জন্য? ওর মুখটা মনে আছে? স্কেচ করাতে পারবে তুমি? না, ওর মুখটা ওড়না দিয়ে ঢেকে রেখেছিল। মুখ ঢাকা ছিল, কিন্তু কিছু তো দেখেছিলে, কিছু তো মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, ওর ডান হাতে একটা কালো চিহ্ন ছিল এখানে। ঠিক আছে, আপনারা সবাই এখন যেতে পারেন। ঠিক আছে স্যার। অংশুর ফুড পয়জনিং হয়েছিল ওর বাড়িতে, যার পরে ও হসপিটালে এসে অ্যাডমিট হয়। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে হসপিটালে অ্যাডমিট হওয়ার পর ও পুড়ে মারা গেল।
কিছু তো গন্ডগোল আছে। স্যার, এই বাড়িটার চারদিকে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর এতগুলো বডিগার্ড, মনে হচ্ছে অংশুমান জানতেন যে ওনার বিপদ আছে। রাইট শ্রেয়া, কোনো না কোনো ব্যাপার তো নিশ্চয়ই ছিল, না হলে এরকম টাইট সিকিউরিটি কোনো সাধারণ মানুষ রাখে না। কাকে চান আপনারা? সিআইডি? এবার ভিতরে যেতে পারি? থ্যাংক ইউ। স্যার, এই বাড়িটা তো খুব সুন্দর। অংশবাবু মনে হচ্ছে খুব বড় লোক। যত বেশি ধনী তার তত বেশি শত্রু। নমস্কার। নমস্কার। আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলুন। যে রাত্রে ওনার শরীর খারাপ হলো সেই রাত্রে ওনার খাবার কে বানিয়েছিল? স্যার, খাবার তো আমি বানিয়েছিলাম, কিন্তু আমি কিছু করিনি। তাহলে শুধু অংশুবাবুর শরীর কেন খারাপ হলো, আর কারো হলো না কেন? আমি ঠিক জানি না। আমি জানি না বললেই কিন্তু সব মিটে যায় না। কেউ তো চেয়েছিল যে উনি হসপিটাল পর্যন্ত পৌঁছক, যাতে সেখানে খুনি খুব সহজে নিজের কাজটা করতে পারে। এনিওয়েজ, আমাদের ওই পার্টির গেস্ট লিস্টটা দরকার। হ্যাঁ আমি আছি। গুপি গত 5 বছর ধরে ওর খাবার বানাচ্ছে। ও এরকম কিছু করতেই পারে না। তো আর কে করতে পারে? আপনি কি কাউকে সন্দেহ করছেন? হয়তো গগন। গগন? আচ্ছা, এই গগনকে? বাবার বিজনেস ম্যানেজার ছিল। এই কয়েকদিন আগে ওকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। পার্টিতে গগনও এসেছিল? হ্যাঁ, কিন্তু বিনা নিমন্ত্রণে। হ্যাঁ স্যার, গগন হতে পারে। সেদিন পার্টিতে আমি ওকে ও, তাহলে উনি গগনের ওপর চেঁচাচ্ছিলেন? হ্যাঁ স্যার, কিন্তু খুব জোরে মিউজিক বাজছিল, তাই শুনতে পাইনি স্যার গগনকে কেন বকছিলেন। কিন্তু অংশুমান বাবু গগনকে চাকরি থেকে কেন বের করেছিলেন? জানি না, তবে নিশ্চয়ই কোনো বড় ঘটনা ঘটেছিল, যে কারণে উনি 10 বছরের পুরনো এমপ্লয়িকে এক কথায় কাজ থেকে বের করে দেন। গগনকে চাকরি থেকে কেন বের করে দেওয়া হয়েছিল সেই কারণটা খুঁজে বের করতে হবে। কি? অংশুবাবু মারা গেছে? ঠিক তাই। আর আমাদের সন্দেহ ওর মৃত্যুতে তোমার স্বামী গগনের হাত আছে। এসব কি বলছেন আপনি? গগন নিজের প্রাণ দিতে পারে, কিন্তু কারোর প্রাণ নেওয়ার কথা ভাবতেও পারে না। ভাবেনি, বরং করে ফেলেছে। বেশ বড়সড় প্ল্যানিং করে গগন হসপিটালে অংশুকে পুড়িয়ে দিয়েছে। আপনাদের কিছু ভুল হচ্ছে, ও এরকমটা করতেই পারে না। ও এই রকম নাকি অন্য রকম সেটা তো ওর সঙ্গে দেখা হলেই বোঝা যাবে। ও বাড়িতে ফিরবে কতক্ষণে? আমি জানি না। আমি থানাতে গিয়ে ওর নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্টও করিয়েছি। ও কাল থেকে নিখোঁজ। কিছু মনে করবেন না ম্যাডাম, কিন্তু অপরাধী সাধারণত খুন করে এরকমই উধাও হয়ে যায়। বারবার ওকে অপরাধী বলে ওকে অপমান করবেন না। ও তেমন কিছু করতে চাইলে ও অংশুমান বাবুর কথা শুনে অঙ্কিতকে মেরে ফেলতো না। এক মিনিট, কি বললে তুমি? আসলে অংশুমান বাবু নিজের ছেলে অঙ্কিতকে খুন করার জন্য গগনকে বলেছিল, কিন্তু গগন সেটা করবে না বলে দিয়েছিল। আর এই জন্যই উনি গগনকে চাকরি থেকে বের করে দেন। ও, তো এই কারণে গগনকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। কিন্তু কোনো বাবা নিজের ছেলেকে মারতে কেন চাইবে? না স্যার, এরকমটা হতেই পারে না। আপনি প্লিজ বলুন এইসব মিথ্যে। আমার বাবা আমাকে মারার প্ল্যানিং কোনোদিন করতেই পারেন না। আমরা জানি এই কথাটা আপনাদের জন্য খুবই দুঃখজনক হবে। গগনের স্ত্রী মিথ্যে বলছে। নিজের স্বামীকে বাঁচানোর জন্য যা খুশি মন গড়া কথা বলে যাচ্ছে ও। অংশুর মতো বাবা নিজের একমাত্র ছেলেকে মারার কথা কি করে ভাবতে পারে? কে ফোন করছে অঙ্কিত? তুমি চাইলে কথা বলতে পারো। না স্যার, ইম্পর্টেন্ট ফোন নয়। অ্যাকচুয়ালি আমার এক বন্ধু আমার সাথে দেখা করবে বলে বিরক্ত করছে, আর আপাতত আমি কারোর সাথে দেখা করতে চাই না। স্যার, আপনাদের প্রশ্ন যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কি আমরা যেতে পারি? আমাদের অংশুর শোক সভার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আপনারা যেতে পারেন। ঈশিতা? ইয়েস স্যার।
স্যার, ঠিক যে সময় অঙ্কিতের ফোনটা বাজছিল তখন ওর হাবভাবটা একটু পাল্টে যাচ্ছিল না? মনে হচ্ছে কিছু লুকোচ্ছিল। ওর ওপর নজর রাখুন। স্যার, আমরা কি সারা রাত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবো? রাতের সময়টা খুব কাজের, পঙ্কজ। যে যে কাজগুলো আমরা দিনের আলোয় করতে পারি না, সেটা রাতের অন্ধকারে করে ফেলা যায়। স্যার, অঙ্কিত আসছে। আসছে না শ্রেয়া, আমাদের নিয়ে যাচ্ছে পরবর্তী সূত্রের কাছে। লেটস গো। স্যার, এ এত রাতে এই ধাবায় খাবার খেতে এসেছে? না পঙ্কজ, খাবার খেতে আসেনি ও। ও এমন একজনের সঙ্গে দেখা করতে এসেছে যার সঙ্গে দিনের আলোয় ও দেখা করতে পারবে না। স্যার, আমি তো ভেবেছিলাম যে এটা কোনো ছেলে, কিন্তু এটা তো একটা মেয়ে। আরে, আপনারা আর এখানে? হ্যাঁ, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তোমার বাবার খুনিকে ধরা যায়। একটা কথা বলো, এ কে? এ সাথী, আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। দেখুন, আপনারা প্লিজ মাকে বলবেন না যে আমি এখানে ওর সাথে দেখা করতে এসেছি। কেন? আসলে আন্টি আমাকে খুব একটা পছন্দ করেন না। কেন পছন্দ করেন না জানি না, কিন্তু করেন না। সত্যি বলতে কি, ওনার রাগকে আমি খুব ভয় পাই। ঠিক আছে, ওনাকে বলবো না। স্যার, ছোট থেকেই আমার প্রিন্সিপাল স্যারের অফিসের বাইরে দাঁড়াতে খুব ভয় লাগতো। কখনো ভাবিনি যে সিআইডির কাজ আমাকে সেখানেই টেনে নিয়ে আসবে। খুবই দুরন্ত ছিলে মনে হচ্ছে, তাই প্রিন্সিপালের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে হতো তোমায়। হ্যাঁ, ব্যাস, কখনো কখনো টিচাররা আমাকে একটু পানিশ করে দিত। আসুন, আপনারা, প্রিন্সিপাল স্যার আপনাদের ডাকছেন। হ্যালো স্যার। হ্যালো, সরি আপনাদের সবাইকে অপেক্ষা করতে হয়েছে। দ্যাটস ওকে। আমরা এখানে অঙ্কিত কুমার বলে একটা ছাত্রের ব্যাপারে কিছু কথা জানতে এসেছি। অঙ্কিত কুমার? ও তো ভীষণই একটা ব্রাইট স্টুডেন্ট এই কলেজের। পড়াশোনা, খেলাধুলো, ডিবেট, ড্রামা সবেতেই একেবারে 1 নম্বর। আচ্ছা, এত ইন্টেলিজেন্ট সে? হ্যাঁ, সেই জন্যই তো কলেজের স্টুডেন্ট অফ ইয়ার অ্যাওয়ার্ডটা ওই পেয়েছে। এই দেখুন, এই হলো ওর ছবি। এখানে অঙ্কিত কুমার কোথায়? এই তো এ না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা আসলে অংশুমান বাবুর ছেলে অঙ্কিত কুমারের ব্যাপারেই কথা বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো অংশুমান আর রিদিমার ছেলে। স্যার, স্যার, যদি এ আসলে অঙ্কিত হয় তাহলে ওকে? যেই হোক না কেন, ওর উদ্দেশ্য ভালো নয়। কিন্তু রিধিমা নিজে আমাদের এ ব্যাপারে বলল না কেন? রিদিমা দেবী কোথায়? ম্যাডাম নিজের ঘরেই আছে। চলুন।
ম্যাডাম ম্যাডাম সিআইডির লোকেরা এসেছে। ম্যাডাম, দরজাটা খুলুন। স্যার, ঘরের ভেতরে তো কেউ নেই। আপনি কি ভেতরে? স্যার, এখানেও কেউ নেই। স্যার, স্যার এখানে দেখুন, এখানে রক্তও পড়ে আছে। মনে হচ্ছে ওনাকে কিডন্যাপ করা হয়েছে। এই টুকরোগুলো দেখে তো মনে হচ্ছে ওনার কিডন্যাপারদের সঙ্গে হাতাহাতিও হয়েছে। অঙ্কিত কোথায়? ডাকুন ওকে। অঙ্কিত বাবা তো আজকে সকালবেলায় বেরিয়ে গেছেন। নিখিল, অঙ্কিতকে ফোন করো। স্যার, বাড়ির মধ্যে এত কিছু হয়ে গেল আর কেউ কিছু বুঝতেও পারলে না? এত সিকিউরিটি রেখে লাভটা কি তাহলে? আচ্ছা, একটা কথা বলো, জানলার বাইরের দিকেও ক্যামেরা লাগানো আছে তাই না? হ্যাঁ স্যার। আমাকে সেটার ফুটেজগুলো দেখাও। সরি স্যার, মনে হচ্ছে ক্যামেরাটা 2 ঘন্টা ধরে বন্ধ আছে। তার মানে তোমাদের মধ্যে থেকেই কেউ করেছে এটা, যে অপরাধটা করার আগে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে। স্যার, আমরা এটা কেন করব? বাইরের কোনো লোকের পক্ষে এখানে এসে ক্যামেরা বন্ধ করা সম্ভব নয়। এটা নিশ্চয়ই ভেতরেরই কারো কাজ, বুঝতে পেরেছো? স্যার, এই অঙ্কিতের ফোনটা বন্ধ। এই সব ঘটনার পিছনে অঙ্কিতের হাত নেই তো? রিদ্ধিমা দেবী, রিদ্ধিমা দেবী, ম্যাডাম শুনছেন? রিদ্ধিমা দেবী, উঠুন না ম্যাডাম। রিদ্ধিমা দেবী। গগন, তুমি তুমি আমাকে এখানে কোথায় নিয়ে এসেছো? আমার আমার স্বামীকে মেরে ফেলেছো, এবার আমাকে মারতে চাও? না না, এইসব আপনি কি বলছেন? আমি তো অংশুবাবুর বিশ্বস্ত ছিলাম, ওনার জন্য প্রাণও দিতে পারতাম। ওনাকে মারার কথা তো আমি ভাবতেই পারি না। তাহলে আমাকে কে নিয়ে এসেছে এখানে? কেনই ভাবলো এখানে? হয়তো সেই লোকটাই যে আমাদের দুজনকে কিডন্যাপ করেছে। তুমিও? আগে হ্যাঁ, আমিও আপনার মতো এই 4 দেওয়ালের মধ্যে বন্দি। হে ভগবান, ওর পরের টার্গেট আমার রাজ নয় তো? তো তুমি হলে রাজ, অংশুমান আর রিধিমা দেবীর আসল ছেলে। হ্যাঁ স্যার, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে বাবা এই পৃথিবীতে আর নেই। মা তো আমাকে কখনো কিছুই এই ব্যাপারে বলেইনি।
কিন্তু রিধিমা দেবী এই কথাটা তোমার কাছ থেকে লুকিয়েছিলেন কেন? সেই কারণেই, যে কারণে ওনারা আমাকে লুকিয়ে রেখেছেন আর অঙ্কিতকে নিজের ছেলে করে রেখেছেন। কিন্তু এমন কি কারণ ছিল যা তার বাবা মাকে তার ছেলের থেকে দূরে করে দিল? স্যার, আপনারা তো সিআইডির লোক, আপনাদের কাছে লুকোনোর কিছু নেই। আমাদের পারিবারিক বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা কিছু বেআইনি কাজ করেছেন। হ্যাঁ ঠিক, যেরকম ঘুষ দেওয়া, করাপশনকে প্রশ্রয় দেওয়া, বেআইনি বিল্ডিং তৈরি করা, আর কখনো কখনো গ্যাংস্টারদের সাহায্য করা। স্যার, এটা আমার বলতে খুবই লজ্জা লাগছে যে আমার বাবা এই দেশের ভালো নাগরিক হতে পারেননি, কিন্তু উনি খুব ভালো বাবা ছিলেন। এই গ্যাংস্টারদের থেকে বাঁচাবার জন্য উনি আমাকে লুকিয়ে রেখেছিলেন। তো তোমার সুরক্ষার জন্য উনি তোমাকে ওনাদের থেকে দূরে রেখেছিলেন আর অঙ্কিতকে দত্তক নিয়েছিলেন, যাতে কেউ কোনোদিন যদি ওনার পরিবারের ক্ষতি করার চেষ্টা করত তাহলে ক্ষতিটা অঙ্কিতের হতো, তোমার নয়। এক্স্যাক্টলি। আর যখন এই কথাটা অঙ্কিত জানতে পারলো, ওর বিহেভিয়ার কেমন পাল্টে গেল। ও মা বাবাকে সম্মান দেওয়া বন্ধ করে দিল। গত কয়েকদিন ধরে তো ও বাবাকে এই বলে ব্ল্যাকমেল করছিল, যদি প্রপার্টির ও অর্ধেক ভাগ না পায় তাহলে ও সবাইকে এই কথাটা বলে দেবে। স্যার, আমার মনে হচ্ছে যে এই কারণেই অংশু অঙ্কিতকে মারার জন্য গগনকে বলেছিল। হ্যাঁ স্যার, হতে পারে যে গগনের ওয়াইফ সত্যি কথা বলছে। হতে পারে। আর এটাও হতে পারে যে রিধিমা দেবীর কিডন্যাপিংয়ে ওনার দত্তক নেওয়া ছেলে অঙ্কিতেরই হাত রয়েছে। স্যার, প্লিজ আমার মাকে বাঁচান প্লিজ। আমি আগেই আমার বাবাকে হারিয়েছি, কিন্তু এখন আর আমি আমার মাকে হারাতে চাই না। ভয় পেও না, তোমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না। অঙ্কিতের পোস্টার সারা শহরে লাগানো হয়েছে, কেউ না কেউ ওকে নিশ্চয়ই দেখতে পাবে। হ্যালো, কোথায়? চিনচলি ক্রসিং? আপনি কে বলছেন? হ্যালো হ্যালো স্যার, একটা আননোন কল বলছিল যে চিনচলি ক্রসিংয়ে আসুন, দরকারি কথা আছে। দরকারি কথা আছে? তাহলে তো দেখা করতেই হচ্ছে। তাহলে বলো, কি বলতে চাইছিলে? স্যার, আমি আপনাদের এই জন্যই ফোন করেছিলাম, যে লোকটার পোস্টার আপনারা লাগিয়েছিলেন না, ওকে আমি কোথাও দেখেছি। তুমি ভালো করে দেখেছিলে তো যে ওটা অঙ্কিতই ছিল? হ্যাঁ স্যার, ও অঙ্কিতই ছিল। কোথায় দেখেছিলে ওকে? স্যার, আমি সেটা আপনাদের বলে দিলে আমি আবার কোনো ঝামেলায় না পড়ে যাই। দেখো, তোমার কিচ্ছু হবে না, তুমি শুধু বলো তুমি অঙ্কিতকে কোথায় দেখেছো। আসলে আমি ওকে হাসানপুরার বস্তিতে দেখেছিলাম। হাসানপুরা বস্তি? ওই যে ও ওদিকে থাকে, ওদিকে। এদিকে? হ্যাঁ। আপনি একে কোথাও দেখেছেন? হ্যাঁ, ওইদিকে থাকে। থ্যাংক ইউ। স্যার, খোঁজ পাওয়া গেছে, অঙ্কিত ওই বাড়িটায় আসা যাওয়া করতো। স্যার 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 স্যার, অনেক ঝামেলা হলো স্যার, কিন্তু জানতে পেরেছি যে অঙ্কিত এই বাড়িটাতেই যাওয়া আসা করতো, এই বাড়িটাতে। পঙ্কজ, আমরা সকলেই জানি। এসো। স্যার, আপনারা? হ্যাঁ, আমরা। স্যার, এখানে
আসলে বডিগার্ডের দরকার ছিল, তাই ভাবলাম বরং তোমার সঙ্গে দেখা করা যাক। মজা করছেন কেন স্যার? সিআইডির আবার কবে থেকে বডিগার্ডের দরকার হলো? যবে থেকে তোমাদের মতো বডিগার্ডরা অন্যায় করতে শুরু করেছে। যে পরিবার নিজেদের সুরক্ষার জন্য তোমায় রেখেছিল, তুমি তাদেরই ক্ষতি করছিলে। এসব আপনি কি বলছেন? অঙ্কিত কেন আসতো এখানে? অঙ্কিত বাবা? উনি তো আসেননি। আমাদের মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। সিআইডির হাত থেকে কেউ বাঁচতে পারেনি আর না পারবে। সেই জন্যই বলছি, সব সত্যি কথা বলো। আমরা জানতে পেরেছি যে অঙ্কিত অংশুমানের নিজের ছেলে নয়। বলো, সত্যিটা কি? আসলে বলো সত্যিটা কি? হ্যাঁ, বলছি স্যার, বলছি। সত্যি বলতে কি, অঙ্কিতের আসল বাবা আমি। কি? তুমি? হ্যাঁ, অংশুবাবু আমার ছেলেকে দত্তক নিতে চেয়েছিলেন, আর আমিও আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে ওনাকে না বলতে পারিনি। কিন্তু তোমার অঙ্কিত যে থালায় খেলো সেই থালায় ফুটো করলো। প্রথমে অংশুকে মেরে ফেললো, তারপর রিধিমাকে কিডন্যাপ করলো। না না, আমার ছেলে এরকম করতে পারে না। আমি ওকে ভালোভাবে চিনি। যদি তাই হয় তাহলে আমরা অঙ্কিতের কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু এবার আমাদের স্পষ্ট করে বলো যে অঙ্কিতকে আমরা পাবো কোথায়? অঙ্কিতর বন্ধু সাথীর সাথে আছে, গ্রিন সি লজে। গ্রিন সি লজ? স্যার, এটা অঙ্কিতের গাড়ি। ভেতরে গিয়ে চেক করা যাক। সিআইডি, ওই সাদা গাড়িতে যিনি এসেছেন তিনি কোন রুমে আছেন? রুম নাম্বার 113। থ্যাংক ইউ, এসো। কে? দিদিমণি, আমি রুম সার্ভিস থেকে এসেছিলাম। দরজাটা খোলেন না, আপনার জন্য চকলেট কেক এনেছিলাম। কিন্তু আমি তো কেক অর্ডার করিনি। ব্যাপারটা হলো গিয়ে, আমাদের হোটেলের 5 বছর পূর্ণ হয়েছে, সেই জন্য আমরা সবাইকে ওই চকলেট কেক খাওয়াচ্ছিলাম। আপনিও খান না প্লিজ। সিআইডি? প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। তাহলে তুমি হসপিটালে গেছিলে? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। সিআইডির অভ্যেস নেই অপরাধীদের ছেড়ে দেওয়ার। হ্যাঁ, আমি টাকা দিয়েছিলাম ওই মেয়েটাকে, যাতে ওই কেমিক্যাল লাগানো বেডশিটটা অংশুমানের বিছানায় পাততে পারে। কার কথায় করেছো তুমি এই কাজ? অঙ্কিতের। কোথায় পাওয়া যাবে অঙ্কিতকে? জানি না। আচ্ছা, তাহলে তো এটা নিশ্চয়ই জানো যে রিধিমাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে? সেটাও জানি না। এটা জানো না, সেটা জানো না, তুমি জানোটা কি সাথী? গগন কোথায় আছে সেটা আমি জানি। আই সি। তো বলো যে আর কি কি জানো তুমি? হাই মম, হাই গগন আঙ্কেল।
আমি আশা করি সব ঠিকই আছে, বলো। আমার আতিথেয়তায় কোনো প্রবলেম নেই তো? অঙ্কিত নিশ্চয়ই আমার লালন পালনে কোনো খামতি ছিল, তাই আমাকে এই দিনটা আজ দেখতে হলো। হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছো। ছোটবেলা থেকে এতদিন তুমি আমাকে নিজের ছেলে বলে এসেছো, আর এখন আমি হঠাৎ করে জানতে পারি তুমি আমার নিজের মা নও, তুমি মায়ের নামে কলঙ্ক। কিন্তু আমি তোমাকে কখনো নিজের ছেলের থেকে কম ভালোবাসিনি অঙ্কিত। মিথ্যে বলছো, নাটক করছো। তুমি নিজের ছেলেকে বাঁচাতে চাইছিলে। মানছি এসব রাজকে বাঁচানোর জন্য করা হয়েছিল অঙ্কিত, কিন্তু আমি আর অংশু কখনো তোমাকে ওর থেকে কম ভাবিনি বা কম ভালোবাসিনি। আমিও তো তোমাকে খুব ভালোবাসি মা, তাই জন্য তোমাকে আমি বাবার কাছে পৌঁছে দিতে এসেছি। আর একটা টিকিটের সঙ্গে আরো একটা বোনাস টিকিট ফ্রি। ঋদ্ধিমা দেবী, তাড়াতাড়ি বন্দুকটা তুলে নিন, ওর মাথা খারাপ হয়ে গেছে। কখন এটা ধরো, ধরো। আর ওকে শুট করো, গুলি করো, নয়তো ও আমাদের মেরে ফেলবে। না প্লিজ। আরে মারো ওকে, নইলে ও আমাদের মেরে ফেলবে। গুলি চালাও, মারো। এটা এটা কি করলে তুমি? ওকে মেরে ফেললে? তুমি তো ওর পায়ে গুলিটা করতে পারতে। ওকে মেরে ফেললে তুমি। গগন, what did you do? আমি তো ভয়ে গুলি চালিয়ে দিয়েছি, আমি একে মারতে চাইনি। এ তো মারা গেছে। কি হচ্ছে এইসব? কি করে হলো এটা? আমি ওকে ইচ্ছে করে মারিনি স্যার, আমি শুধু আত্মরক্ষা করতে চেয়েছিলাম। হ্যাঁ, গগন ঠিকই বলছে। যদি আমরা আত্মরক্ষার জন্য ওকে না মারতাম তাহলে ও আমাদের দুজনকে মেরে ফেলতো। আমরা বুঝতে পারছি। শ্রেয়া, ওনাদের স্টেটমেন্ট রেকর্ড করে নাও। আপনারা প্লিজ ওনার সঙ্গে যান। চলুন। আসুন। মা, 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 মা। তুমি আমার সাথে কেন করলে মা? কেন আমায় ঠকালে? আমার মেরে ফেললে কেন? বলো বলো, দাও। আমার সাথে কেন করলে? কেন মেরে ফেললে নিজের ছেলেকে? উত্তর দাও মা, উত্তর দাও। বলো কেন করলে? কেন আমায় মেরে ফেললে মা? কেন?
তুমি, তোমাকে তো আমি খুন করিয়েছিলাম, তুমি বেঁচে গেলে কি করে? মৃত মানুষ কখনো বেঁচে ওঠে না রিধিমা দেবী। এসবই আসলে সিআইডির একটা প্ল্যান, অপরাধীকে তার অপরাধ স্বীকার করানোর জন্য। অঙ্কিত কখনো মরেইনি। এভাবে ঠকানো হলো আমাকে। আমি সেটা তো আপনি করেছেন। আমি যা কিছু করেছি আমার ছেলের জন্য করেছি। রাজ, তোমার বাবা তোমাকে তার নিজের বেআইনি ব্যবসাতে যুক্ত করতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে সব সময় অপরাধের কালো ছায়া থেকে দূরে রাখতে চেয়েছিলাম। মা, আমি স্বপ্নেও এটা ভাবতে পারিনি যে তুমিও বাবার মতো একই রকম অপরাধের পাকে ডুবে আছো। আর এই জন্যই মা বাবাকে মারার জন্য আমার সাহায্য নিয়েছিল, আর প্রপার্টিতে 25% শেয়ার দেওয়ার কথাও বলেছিল। এই প্ল্যানে যে তোমরা দুজনেই মিলিত আছো সে ব্যাপারে তোমারই বন্ধু সাথী আমাদের আগেই বলে দিয়েছিল। ওই পার্টির দিন ও মাই গড, কত অয়েলি খাবার নিয়ে যাচ্ছ সাহেবের জন্য। ডক্টর এসব খেতে বারণ করেছেন না? যাও স্যান্ডউইচ আর জুস নিয়ে এসো। যাও। সাহেব তোমার বস হতে পারেন, কিন্তু ওনার বস তো আমি। যাও। ঠিক আছে ম্যাম। গুড, তুমি যাও, আমি সাহেবকে খাবার খাইয়ে দেবো। ইয়েস ম্যাম। আমি কখনো ভাবতেই পারিনি যে আপনি এরকম করতে পারেন। নিজে অপরাধ করে আমাকে ফাঁসিয়ে দিলেন। তাহলে আর কি করতাম? তুমি জানতে পেরেছিলে যে অঙ্কিত অংশুকে মেরে ফেলতে চায়, সেজন্যই আমি শেষ মুহূর্তে সমস্ত খেলাটা বদলে ফেলি। আর এই সব কিছু করতে গিয়ে আমাকেও ফাঁসিয়ে দিয়েছিল। জানতে পেরেছিলাম যে গগন তো পুরো সত্যিটা জানেই না। ও তো এটাও জানে না যে অংশুর মৃত্যুতে আমার হাত রয়েছে। সেজন্যই আমি সমস্ত দোষ অঙ্কিতের ঘাড়ে চাপিয়ে দিই। রাজ, আমি এ সমস্ত তোমার জন্য করেছি বাবা। অপরাধকে মমতার চাদরে ঢেকে দিলে নিজের অপরাধ কমে না ম্যাডাম। আপনাদের দুজনের বিচার তো আইন করবে, হয়তো ফাঁসিই হবে আর নয়তো লাইফ লং জেল।